ব্যবসায়িক মডেল অনেকটা সাধারণ মানুষের কাছে এই ই কমার্সকে অনেকটা অনাস্থার জায়গা বা প্রশ্নবিদ্ধ একটি জায়গায় ধীরে ধীরে হয়তো রূপান্তরিত করছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি বলি যে আজকে আমরা ই কমার্স নিয়ে কথা বলছি এবং ই কমার্সের প্রয়োজনীয়তা অনুভব করছি। চারপাশে চাল, ডাল, তেল, নুন, মাছ, মাংস থেকে আরম্ভ করে ওষুধ, এমনকি স্বাস্থ্য সেবা, সমস্ত কিছু ইন্টারনেট নির্ভর একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। আমার কাছে মনে হয় যারা এই অনুষ্ঠানটি দেখছেন তারা স্মরণ করতে পারছেন যে এই ঘটনাটা করোনার জন্য এই মুহূর্তে জরুরি মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু আকস্মিক কোনো ঘটনা নয়। আমরা যখন 2008 সালে মাননীয় প্রধানমন্ত্রীর মুখে ডিজিটাল বাংলাদেশ ঘোষণাটা শুনেছি, 2009 থেকে তিনি যখন কাজ করা শুরু করেছেন, তখন এই ধারণাকে আমাদের জন্ম নেওয়াটা স্বাভাবিক যে আমরা ডিজিটাল পৃথিবীতে বাস করছি এবং চারপাশে যা থাকবে, আপনি যেই সব কথাগুলো বলেছেন, অনলাইন ক্লাস হচ্ছে কিনা, টেলিমেডিসিন হচ্ছে কিনা, বা এই ধরনের যা আছে তার সবই ডিজিটাল। আর আমাদেরকে, আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে আছি, তারা কিন্তু দীর্ঘদিন যাবত, অন্তত পক্ষে প্রায় 20 বছর আগে থেকে বলে আসছি যে শুধু কমার্স নামক কোনো কিছু ভবিষ্যতে থাকবে না। যা থাকবে ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা, যার কিছু নাম উল্লেখ করবেন, অথবা আমাদের ডাক্তার সাহেব আছেন, ডাক্তার সাহেব সহ আমি ওনাকে বলে দিতে পারি, তার সমস্ত কিছুর প্রক্রিয়ার মধ্যে ডিজিটাইজেশন অর্থাৎ ডিজিটাল রূপান্তরটা ঘটবে। এখন সারা পৃথিবীতে একবারে ধাক্কাটা লেগেছে করোনার জন্য। আমরা ই কমার্সের ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ কাজ করে এসেছি এবং এই কাজ করার প্রেক্ষিতে কিন্তু ই কমার্সের জন্য আমরা নীতিমালা তৈরি করেছি এবং ই কমার্স, আপনি আমাদের সাথে যার কথা বললেন আব্দুল ওয়াহেদ তমাল, স্নেহভাজন ও ই কমার্স সমিতির সাধারণ সম্পাদক, এবং ওকে সহ ইতিমধ্যে ইকেব নামক একটি সংগঠনের জন্ম নিয়েছে। এবং যখন এই সংগঠন জন্ম নেয় তখনও পর্যন্ত প্র্যাকটিক্যালি আমরা বুঝাতে পারি না ই কমার্স কাকে বলে, এবং রীতিমতো আমাদেরকে হিমচিম খেতে হয়েছে যে এইটা একটি ট্রেড অ্যাসোসিয়েশন হতে পারে, এটা একটা ব্যবসা খাত হতে পারে, এবং এটার উপর নির্ভর করে আসলে আগামী দিনের ব্যবসা বাণিজ্য এইগুলো দাঁড়াতে পারে। আমাদের সৌভাগ্য সেই সময়ে আমরা কিছু কিছু লোককে কনভিন্স করতে পেরেছিলাম। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি তৎকালীন বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদের কথা, কারণ তার যদি পৃষ্ঠপোষকতা না পাতাম তাহলে এই তমালরা ই ক্যাবকে নিয়ে আজকে পর্যায়ে আসতে পারতো না। তমাল বিস্তারিত বলতে পারবে যে আসলে ই কমার্সের ক্ষেত্রে পার্টিকুলারলি করোনা কালে কি পরিমাণ প্রবৃদ্ধি হয়েছে। আমি শুধুমাত্র বলবো, আপনি যে একটি কোম্পানির কথা বলেছেন, এই একটি কোম্পানি না, আসলে ব্যবসার নিয়মিতাই যখনই কোনো ক্ষেত্রে কোথাও ব্যবসা করার সুযোগ তৈরি হয়, কোন কোম্পানি তাদের নিয়ম নীতি অথবা পদ্ধতি কৌশল এগুলোকে এমন ভাবে তুলে নিয়ে আসে যেগুলো আসলেই তাদের স্বার্থ হয়তো রক্ষা করে কিন্তু জনগণের বা গ্রাহকের স্বার্থটা রক্ষা করে না। এবং এই কারণে আমরা এখন এই অবস্থার ভিতরে এসছি, আমাদের চিন্তা ভাবনার সময় এসছে যে আমাদের প্রাথমিক স্তরে স্বতঃস্ফূর্ত ভাবে যেভাবে ই কমার্সকে বেড়ে উঠতে দেওয়া হয়েছে, এই স্বতঃস্ফূর্ততার মধ্যে বোধ হয় কোনো না কোনো ভাবে আমাদেরকে আইনগত কাঠামো তৈরি করে এটাকে একটা সুশৃঙ্খলতার মধ্যে নিয়ে আসার একটা প্রয়োজনীয়তা দেখা। মাননীয় মন্ত্রী, আপনার কাছে আমি আবারও আসবো। মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, আপনি শুনছিলেন মাননীয় মন্ত্রী যেটি বলছিলেন যে ক্রেতাদের স্বার্থ দেখতে হবে, কিন্তু আমরা দেখছি যে ক্রেতাদেরকে আকর্ষণ করা হচ্ছে বিশাল ছাড়ের অফার, বিশাল ক্যাশব্যাকের অফার, সবকিছু দেওয়া হচ্ছে, ক্রেতারা আকৃষ্ট হচ্ছেন, কিন্তু তারপরে তৈরি হচ্ছে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা। এই মুহূর্তে কি আসলে অসুস্থ প্রতিযোগিতার সময়? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শুধু এটুকু বলতে চাই যে এখন হচ্ছে ডিজিটাল কমার্সের যুগ। মানে আমরা লাস্ট
মান্থসে যেটা দেখলাম যে পরিমাণ হিউজ ভলিউমের ডিজিটাল বায়ার তৈরি হয়েছে এবং ব্যবসায়ী যারা ট্রেডিশনালি ব্যবসা করতেন তারাও অনেকে এখন অনলাইন ব্যবসায় ঝুঁকছেন। আমি রিটেল শপ, বড় বড় যত রিটেল শপের কথা আপনারা দেখেন বা জানেন, তারা সবাই এখন অনলাইন ভিত্তিক আসছে। সো অনলাইন ভিত্তিক এই ব্যবসাটায় যেহেতু ক্রেতারা এবং ব্যবসায়ীরা সবাই অনলাইনে আসেন, তো সবার মধ্যে একটা কম্পিটিশন, এটা খুব স্বাভাবিকভাবেই খুব দেখা দিচ্ছে যে এই কম্পিটিশনের যুগটা, এবং যে যত দ্রুত মার্কেট অ্যাকুইজিশন করতে পারবে সেটার একটা কম্পিটিশনে আসলে সবাই নেমেছে। আমরা ই কমার্স অ্যাসোসিয়েশনে আমাদের মেম্বার ছিল 1000+। লাস্ট 3 থেকে 4 মাসের ভিতরে এটা হয়ে গেছে প্রায় 1300-র কাছাকাছি এখন আমাদের মেম্বার, এবং প্রতিদিনই হিউজ ভলিউমের অর্গানাইজেশন এখানে মেম্বার হচ্ছে। শুধু তাই না, এখন অনেক ইনভেস্টরও, যেহেতু ডিজিটাল কমার্স একটা বড় জায়গায় যাচ্ছে বা যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, অনেক ব্যক্তি যারা বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করতে চাচ্ছিলেন, আমাদের কাছে মনে হচ্ছে যে তারাও ইনভেস্টমেন্টের দিক থেকে ই কমার্স বা এই বাণিজ্যটাকে তারা একটা সুইটেবল বিজনেস হিসেবে চিন্তা করে দেখছেন। আমি একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে শুধু বলি। আমি দেখছিলাম ইন্টারভিউতে আমাদের প্রায় গত বছরের তুলনায় আমি এবার যদি দেখি তাহলে আমাদের গ্রোথ কিন্তু ভেরি লাস্ট 5 মান্থসের গ্রোথ এবার প্রায় আপনার ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করে এবার যে গ্রোথটা হয়েছে, আমি সেটা আগে বলছি, প্রায় 4000 কোটি টাকার একটা গ্রোথ হয়েছে ধরেন এই 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 অর্থ বছরে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট সিনারিওতে। প্লাস আপনার ই কমার্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2020 সালে প্রায় 16,000 কোটি টাকা, গত বছর যেটা ছিল প্রায় আপনার এটা সংখ্যাটা অনেক কম ছিল, 13,000 কোটি টাকা, সামথিং লাইক দ্যাট। সো এবার যে কারণে এই গ্রোথটা হচ্ছে, এবং আমি আপনার কোশ্চেনে আমি আসি তার আগে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা একটু বোঝানোর চেষ্টা করছি। এই সিস্টেমের কারণে অনেকগুলো ইকোসিস্টেম আসলে ক্রেতার যেহেতু অল্প সময়ের ভিতরে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতেছে, যেহেতু সবগুলা বিজনেস এন্টিটি কিন্তু ট্রেডিশনালি বন্ধ হয়ে গেছিল, অনেক সুপার মার্কেট এখন বন্ধ হয়েছিল, অনেক দোকানপাট লকডাউন অবস্থায় বন্ধ ছিল, তারা কিন্তু সবাই এখন পর্যন্ত অনেকেই সুপার মার্কেটগুলোতে ভিজিট করতে ভয় পান বা যেতে চান না, বা পাবলিক গ্যাদারিং এ যেতে চান না, যে কারণে কিন্তু অনলাইন ভিত্তিক এই ব্যবসার সূচনা হয়েছে। আমি দেখলাম মিনাবাজার, আগোরা, স্বপ্নর মতন কোম্পানিগুলা যারা এই সময়ে আগের সময় 0.5% ই কমার্সে ব্যবসা করতো, এখন তাদের স্ট্যাটিস্টিক্স প্রায় 20% এর অ্যাবভ তারা এখন অনলাইন ভিত্তিক ব্যবসা করছে। মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তোয়াল, আপনাকে যদি আমি একটু থামাই, এই যে ডাটাটি আপনি দিলেন, এত আমাদের একটি হিউজ ইনকাম হলো ই কমার্সের মাধ্যমে, এটি অবশ্যই অর্থনীতিতে একটি নতুন যোগ করবে, অনেক নতুন মাত্রা দেবে, কিন্তু এই যে সাধারণ মানুষ যারা ই কমার্সে যুক্ত হয়েছেন, তারাই কিন্তু এই অর্থনীতির আমরা বলবো চাকাকে সচল রেখেছিলেন তাদের কষ্টের টাকাটি দিয়ে। আমাদের কাছে কি কোনো ডাটা এই মুহূর্তে আছে যে তাদের স্যাটিসফ্যাকশনের ডাটাটা আসলে কি বলে? তারা যে কেনাকাটা করেছেন, তাদের অসন্তুষ্টির যে শতাংশের হার, সেটা কি আসলে চোখে পড়ার মতো, নাকি তারা সন্তুষ্টই বেশি হয়েছেন? না, আমি আপনাকে বলবো যেহেতু আমাদের খুব কেউ রেডি ছিল না এই সিচুয়েশনের জন্য, কেউ রেডি ছিল না। হঠাৎ করে কিছু কিছু কোম্পানির গ্রোথ সিগনিফিকেন্ট বেড়ে গেছে, যে কারণে তাদের কাস্টমার কেয়ার, তাদের সাপোর্ট সেন্টার সবকিছুকে তারা এই যুগে মানে তারা ডিমান্ডের সাথে তাল মিলিয়ে গ্রো করতে পারেনি। এটা আমাদেরও যেমন লিমিটেশন ছিল, বাট ক্রেতাদের ডিমান্ড কিন্তু সাপ্লাইয়ের থেকে অনেক বেশি ছিল আমার কাছে যেটা মনে হচ্ছে। কিন্তু কোনো ডাটা ভিত্তিক অ্যানালাইসিস কি ইক্যাবের আছে এই মুহূর্তে? আমাদের, আপনি ঠিক এক্স্যাক্টলি যে ডাটাটা চেয়েছেন সেই ধরনের কোনো অ্যানালাইসিস আমাদের কাছে নেই যে কাস্টমার স্যাটিসফ্যাকশন কি পরিমাণে। আমি আসবো আপনার কাছে আবারও, আপনার কাছে শুনবো আমি মাননীয় মন্ত্রী যে বিষয়টি, যে এই যে ই কমার্স হবে, ই কমার্সের দেখভাল আসলে কোন কর্তৃপক্ষ করবেন, বা কেউ যদি পণ্য কিনে প্রতারিত হয় উনি আসলে কাকে বলবেন, বা সেই সংগঠনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্তই বা কোন কর্তৃপক্ষ নেবে? দেখেন, এই ক্ষেত্রে আমরা যে কয়টি অপশনের কথা বলতে পারি, সেই অপশনগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা আসলে ভোক্তা যদি কোনো পণ্য কেনা বেচার ক্ষেত্রে কোনো ধরনের অভিযোগ থাকে তাহলে সেইখান থেকে সমাধানটা পাবে। এটি সকল ভোক্তার ক্ষেত্রেই প্রযোজ্য, এবং কেনা বেচা এটা যে অর্থাৎ এই যে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা এবং ডিজিটাল পদ্ধতির মধ্যে ক্রেতার সন্তুষ্টি অর্জন
করার জন্য যেই সব উপায় অবলম্বন করা, সেগুলোর বদলে যদি কেউ প্রতারণার সুযোগ গ্রহণ করে অথবা যদি ডিজিটাল প্রতারণাটাকে কাজে লাগায়, সেইটা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কতটা পারবে এই সম্পর্কে আমার একটু সন্দেহ আছে। এই ক্ষেত্রে আমরা কিন্তু যেটা করেছিলাম, একটা নীতিমালা তৈরি করেছিলাম এবং নীতিমালার মধ্যে ছিল যাতে যারা এই ব্যবসার সাথে যুক্ত হবে তাদের আচার আচরণ থেকে শুরু করে এটা গ্রো করে যাতে, সেই কারণেই আমরা আসলে কিছু ইতিবাচক দিক নির্দেশনা আমরা দিয়ে দিয়েছিলাম। এই ইতিবাচক দিক নির্দেশনা অনুসরণ না করলে প্র্যাকটিক্যালি আইন যদি না হয় তাহলে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় না। আরেকটি জায়গাতে হয়তো ওরা আশ্রয় নিতে পারে, আমি যারা ক্রেতা আছেন তাদেরকে বলবো যে ডিজিটালি যদি কেউ কোনো প্রতারণা করে, ই কমার্সের ক্ষেত্রে এটা প্রযোজ্য, তাহলে কিন্তু তারা ডিজিটাল নিরাপত্তা আইনের সহায়তাও নিতে পারে। অর্থাৎ এই সুযোগটাও আছে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ কাজ হবে এখন, যেহেতু আমি ইকেবের সাধারণ সম্পাদক স্নেহভাজন তমালকে পাচ্ছি, তমালকে আমি অনুরোধ করব যে আমাদের বাণিজ্য সংগঠনের একটা ভূমিকা এখানে পালন করতে হবে। কারণ বাণিজ্য সংগঠনকে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে, যদি এই ই কমার্সের উপর থেকে গ্রাহকের আস্থাটা কমে যায় অথবা ভিড়টায় সামান্যতম যদি নড়চড় হয়, তাহলে এই ব্যবসায় যারা যুক্ত আছে তারা কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হবে। ফলে একটা প্রতিষ্ঠান প্রতারণা করলে এটা কিন্তু আরো 100টা প্রতিষ্ঠানকে এফেক্ট করবে, 1300 মেম্বারকে এফেক্ট করবে। ফলে এই ক্ষেত্রে এই খবরদারিটার ক্ষেত্রে আমি মনে করি ইকেবক খবরদারি করতে পারে। আরেকটা বিষয় আমি অনুরোধ করব, আমাদের যারা ই কমার্সের মাধ্যমে এই ব্যবসা বাণিজ্যের সাথে বিশেষ করে যে গ্রাহকরা যুক্ত হচ্ছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা অনুগ্রহ করে প্রতারণার দাগটা নিজে খুইলা দিয়েন না। যেমন ধরেন আমরা দেখতে পেয়েছি ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশের নামে প্রতারণা হচ্ছে, নিজে ইচ্ছা করে কেউ পিন নাম্বার দিয়ে দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি বহু ক্ষেত্রে, আমি এই ডিজিটাল সিকিউরিটি নিয়ে কাজ করি, আমাদের মেয়েরা দেখা গেল যে পাসওয়ার্ড অথবা কোড নাম্বার এগুলো পর্যন্ত প্রতারককে দিয়ে দিচ্ছে। যে এই সচেতনতাটা থাকা দরকার, সচেতনতা থাকতে হবে। জি মাননীয় মন্ত্রী, আপনার কাছে আসবো, আমি আবারও আসবো আপনার কাছে। একজন দর্শক অপেক্ষা করছে, তার ফোন টিপটা আমি নিয়ে নিতে চাচ্ছি। দর্শক, আপনার নামটি বলুন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি চাঁদপুর থেকে বলছি, চাঁদপুর কুচো থেকে শাহাদাত হোসেন। খুব সংক্ষেপে প্রশ্নটি করে ফেলুন। যে আমার বাচ্চার বয়স 7.5 বছর। জি। তার 8 দিন যাবত খুব কাশি, কোনো জ্বর নাই, নাক বন্ধ হয় না, সর্দিও নাই। দ্বিতীয় দিন থেকে 8 দিনের পর দ্বিতীয় দিন থেকে তাকে আমি সাইমোক্সিল 250 mg ডেলি 3 বেলা খাওয়াচ্ছি। আর চতুর্থ দিন থেকে তাকে মোনাস 5 খাওয়াচ্ছি। পঞ্চম দিন থেকে তাকে পাইলক্স 200 mg ডেলি একটা করে খাওয়াচ্ছি প্রতি রাত্রে। কিন্তু এখনো তার কোনো কাশি কমে নাই। তার আগে কাশি দেখা যেত সন্ধ্যার পরে, এখন কাশি দেখা যায় দিনে এবং সন্ধ্যার পরে। জি, আপনি সমাধান জানতে চাচ্ছেন ডাক্তার আব্দুল আল মামুন। হ্যাঁ, ধন্যবাদ। উনি সুন্দরভাবে ডিসক্রাইব করেছেন ওনার যে প্রবলেমটা বাচ্চাটার। এক্ষেত্রে আপনাকে দেখতে হবে, এখন যেহেতু আমাদের একটা করোনা প্যান্ডেমিক চলছে, যে কোনো ভাবেই এখন এটা একটা সংক্রমণ হতেও পারে। কারণ আপনাদের জ্বর থাকতে হবে অনেকের মধ্যে, আমাদের ধারণা যে শুধু জ্বর হলে বোধহয় করোনা হচ্ছে, এছাড়া অনেক সিমটম নিয়েই আমাদের পেশেন্টগুলো আসছে। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে আপনাদের বাসায় এবং আশেপাশে অন্য কারো এই ধরনের অসুখ হয়েছে কিনা, বা অন্য আর কারো সিমটম যেমন জ্বর, কাশি, শ্বাসকষ্ট বা পেট ব্যথা এগুলো আসছে কিনা, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত, আপনার বাচ্চার ক্ষেত্রে যদি এগুলো কোনোটাই যদি না পড়ে, সেক্ষেত্রে শুধুই কাশি, তাহলে এটা বাচ্চাদের ক্ষেত্রে খুব কমনলি আমরা এক ধরনের ব্রঙ্কিওলাইটিস বা ব্রঙ্কিয়াল অ্যাজমা পেয়ে থাকি। সেক্ষেত্রে ওর একটা আমরা যে আপনার নেবুলাইজেশন, এটাও একটা কাজে লাগতে পারে। প্লাস তাকে আমরা যদি একটা চেস্ট এক্সরে এবং কিছু ব্লাড টেস্ট এগুলো যদি করাই, সেটা হয়তো ওর জন্য ভালো হবে। আপনি একটা অ্যান্টিবায়োটিক দিয়েছেন বলেছেন, সেটা আপনি চালিয়ে যান। প্লাস হচ্ছে তার যদি না কমে, সেক্ষেত্রে আপনার একজন পেডিয়াট্রিশিয়ান বা শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হন। আর এছাড়া আপনার পাশাপাশি কিছু অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ তাকে দেওয়া যেতে পারে, যেটা বাচ্চার বয়স যেহেতু কম,
আর মোনাস আপনি দিয়েছেন, পাশাপাশি এটাও দেওয়া যেতে পারে, এবং নেবুলাইজেশন অনেক ক্ষেত্রেই এই সমস্ত ক্ষেত্রে হেল্পফুল হয়। দ্বিতীয়ত, যদি নাকটা বন্ধ থাকে এটা একটু খেয়াল করবেন। আপনি যদি বলছেন যে সর্দি নাই, যদি রাতে নাক বন্ধ থাকে বাচ্চাগুলো মুখ দিয়ে শ্বাস নেয় তখন, এবং মুখ দিয়ে শ্বাস নিলে তার শ্বাসনালীটা প্রদাহ হয়ে যায়। মূলত এটাই হলো খুব কমনলি আমরা পাই যে যাদের একটা অ্যালার্জিক প্রবলেম আছে এবং ফ্যামিলি হিস্ট্রি আছে, তারা রাতে যখন ঘুমায় যায়, ফ্যান এসি চলতেছে, তখন এই মাইটস গুলো রুমের মধ্যে ডিসপার্স হয়, এবং বাচ্চাদের সেন্সিটিভিটির কারণে নাক বন্ধ হয়ে যায়, তখন তার মাউথ ব্রিদিং করে, এবং মুখ দিয়ে শ্বাস নিলে তার টনসিলাইটিস, ফ্যারাঞ্জাইটিস, লারিঞ্জাইটিস, অল টাইপ অফ ইনফ্লামেশন অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট হতে পারে, এবং সেটাও কাশির কমন কারণ হয়। সেক্ষেত্রে আমরা যদি নাকটাকে খোলা রাখার জন্য ব্যবস্থা দিই, বিশেষ করে কিছু নেজাল স্প্রে, এবং রুমটাকে মাইটস ফ্রি করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু তাদের কাশি অন্য কারণ কমে যায়। এগুলো আসলে লং স্ট্যান্ডিং ভাবে দেখতে হয়। তবে আপনার যেটা শর্ট অল্প দিনের কাশি, একটা অ্যান্টিবায়োটিক দিয়েছেন ভালো, এবং আপনি ওর প্রয়োজনে একটা শিশু বিশেষজ্ঞকে দেখিয়ে দেন, এবং একটা চেস্ট এক্স রে এবং ব্লাড সিবিসি ধরনের পরীক্ষা করে উত্তর পেয়ে যাবো আমরা। জি, আপনার কাছে আমি আবার আসবো। আব্দুল আল মামুন। মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, আপনি শুনছিলেন যে কথাটি, মাননীয় মন্ত্রী অসাধারণ ভাবে বিষয়টিকে তুলে ধরেছেন যে কেউ যদি একজন প্রতারণা করে, ই কমার্সের সাথে জড়িত অন্য কোম্পানিগুলো প্রশ্নবিদ্ধ হয়, এর পেছনে যে আপনার অনেক কর্মী কাজ করছে, তাদের যে ভিত্তিটি সেটি অনেকটা নড়বড়ে হয়ে যায়। আপনার কাছে আমি জানতে চাই যে এই যে ই ক্যাব সদস্য প্রতিষ্ঠানগুলোর পণ্য কিনে কেউ যদি প্রতারিত হয় এবং আপনাদের কাছে যদি সেরকম খবর আসে, সেই জায়গায় বিষয়টি আপনারা কিভাবে সমাধান করেন? ধন্যবাদ। দেখুন, আমাদের গত কিছুদিনের তুলনায় এখন অনেক কমপ্লেইন আমরা অনেক বেশি পাচ্ছি। তার কারণ ট্রানজেকশন অনেক বেড়ে গেছে, একটা দিক। আমাদের ই ক্যাবের কাছে প্রচুর কমপ্লেইন আসে, কিন্তু একটা মনে রাখতে হবে, আমাদের ই কমার্সের আমাদের মেম্বার কোম্পানির বাইরেও একটা বিশাল জনগোষ্ঠী, প্রায় মোর দেন 70% হচ্ছে ফেসবুক উদ্যোক্তা, যারা আসলে আমাদের মেম্বার না, এবং যারা আসলে একটা ইনফর্মাল সেক্টরের সাথে কানেক্টেড। এই কমপ্লেইন গুলো আমরা প্রচুর পাই, যেটা কোনো ফর্মাল সেক্টরের সাথে কানেক্টেড না। আমাদের মেম্বার হলে আমরা সরাসরি মেম্বারকে প্রতিটা কেস আমরা জানাই এবং সেটাকে সলভ করার চেষ্টা করি। সলভটা আপনারা কিভাবে করেন, যদি একটু স্পেসিফিক ভাবে বিষয়টি তুলে ধরেন? আমাদের মেম্বার কোম্পানিগুলো সাধারণত আমাদের সাথে কোঅপারেট করে। আমাদের কাছে কোনো কমপ্লেইন জানালে আমরা তাদেরকে ইমিডিয়েটলি অ্যাওয়্যার করি। কোনো একটা কাস্টমারের বিরুদ্ধে কোনো কমপ্লেইন আসে, সেটাকে তারা ইমিডিয়েটলি সমাধান দেওয়ার চেষ্টা করে। কিন্তু অনেক সময় দেখা যায় যে কাস্টমার জানে না। এটা আমরা খুব নতুন একটা সার্ভিস চালু করেছি, বাট ভোক্তা অধিকারের কাছে কিন্তু এরকম হাজার হাজার কমপ্লেইন প্রতিদিন দাখিল হচ্ছে, যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে এত ভলিউমের আপনার কমপ্লেইন আসে, যেগুলাকে ক্যাটারিং করাটা, লোকবল বা নিয়োগ করাটা ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। আমাদের কিন্তু এই সময় উপযোগী পলিসিও নেই। আমরা যেটা দেখতে পাচ্ছি, যেমন আপনি ইভ্যালি এবং আরো কয়েকটা ই কমার্স কোম্পানির কথা বলছিলেন, যে এই কম্পিটিশন কমিশন আমাদেরকে একটা চিঠি পাঠিয়েছিল। আমি মাননীয় মন্ত্রী মহোদয় অবগতির জন্য জানাতে চাই যে আমরা কিন্তু প্রায়শই চিঠি পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, যে আসলে এই যে একটা নতুন ধরনের ফেনোমেনা তৈরি হচ্ছে, নতুন ধরনের বিজনেস স্ট্র্যাটেজি গুলো তৈরি হচ্ছে, এটার সাথে যুগোপযোগী কিন্তু পলিসি গুলা কম্পিটিশন কমিশন এখনো তৈরি হয়নি আমার ধারণা, ভোক্তা অধিকারেরও নেই। যেটা করা হয়েছে একটা খুব গুড সাইড, সেটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটা ডিজিটাল কমার্স সেল গঠন করা হয়েছে, যার কাজ হবে অন্যান্য সকল মিনিস্ট্রি এবং অধিদপ্তর গুলাকে সাথে নিয়ে এই স্ট্র্যাটেজি গুলো সেট করা এবং পলিসি গুলাকে তৈরি করা। এখন আমরা জনাব তমাল, আমাদের মাননীয় মন্ত্রী কিন্তু প্রচন্ড বিচক্ষণ একজন ব্যক্তি। উনি প্রয়োজন মনে করছেন এই মুহূর্তে একটি আইন তৈরি করার। আপনি ই ক্যাবের একজন সাধারণ সম্পাদক, আপনি কি মনে করেন যে এই আইনটি আসলে কত দ্রুত হলে আমাদের ক্রেতাদের, কারণ আমাদের টার্গেট একটাই, ক্রেতাদের স্বার্থ আমাদেরকে রক্ষা করতে হবে, এবং আমি মনে করি যে আপনার টার্গেটও সেটি, সেই জায়গাটিতে আসলে এই আইন কিভাবে কাজ করবে? লক্ষ লক্ষ ক্রেতা, লক্ষ লক্ষ বায়ার তৈরি হয়েছে। আপনি চিন্তা করে দেখেন, কোটি কোটি বায়ার, প্রতি মাসে যদি কয়েক লক্ষ কাস্টমার এই ইকোসিস্টেমে কানেক্টেড হয়, আর এদের জন্য যদি কোনো আইন না থাকে, তাহলে আগামী কিছুদিনের মধ্যে এই সিনারিওটা কি হতে পারে, ইউ ক্যান নট ইভেন ইমাজিন। আমরা ইমাজিন করতে চাই, এই জন্যই জানতে চাই যে এই আইনের মূল কাঠামোটি কি হবে, অবকাঠামো কি থাকবে, এই আইনটি যে করা হবে, আপনাদের টার্গেট কি থাকবে আইনটি? আমাদের কয়েকটা বিষয়কে মাথায় রাখতে হবে আইনটি করার জন্য। আমাদের যে এক্সিস্টিং আইনগুলো আছে সেটাকে যুগোপযোগী করা, কারেন্ট যে আইনগুলো রয়েছে, এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলোকে একটু ফলো করতে হবে, এবং গ্লোবালিও আমরা অনেকগুলো, একটা হচ্ছে কমপ্লেইন, কমপ্লায়েন্স, পেমেন্ট সিস্টেম, ডেলিভারি সিস্টেম, ক্রস বর্ডার। আমরা যদি ক্রস বর্ডারের কথা বলি, সেই জায়গাগুলোতেও কিন্তু আমাদের পলিসির যথেষ্ট গ্যাপ রয়েছে। যখন আইনটা আমাদের করা হবে, কাস্টমার এন্ড থেকেও চিন্তা করতে হবে, বিজনেস যারা পিপল ব্যবসা করছেন, আপনি দেখেন যে ই কমার্সে কিন্তু ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে। শুধুমাত্র কিন্তু কাস্টমারের কথা চিন্তা করলে হবে না, শুধুমাত্র মার্চেন্ট যারা আরেকটা বড় বড় ই কমার্স সাইটের প্ল্যাটফর্মের আন্ডারে গিয়ে ব্যবসা করছে তাদের কথা
এবং বিভিন্ন ধরনের ব্যবসা আছে, প্রতিটা ব্যবসার ধরনের ভাবতে হবে যে B2B বিজনেস, B2C বিজনেস। আপনার আপনার কাছে আমি খুব বিনীতভাবে খুব স্পেসিফিক একটা জিনিস জানতে চাই, সেটি হচ্ছে যে কারো বিজনেস পলিসি যদি এরকম হয় যে নিজের দেশের বাজার ধ্বংস হচ্ছে তার মাধ্যমে বিদেশি কমার্স যারা তারা তাদের পলিসির কারণে উৎসাহিত হচ্ছে এদেশে এবং এক অর্থে অন্যদেরকে বাজারে টিকতে না দেওয়া, এই ধরনের কিছু কোম্পানি কিন্তু আছে, এটি আপনি আমার সাথেও একমত হবেন। তাদেরকে আপনারা আসলে কিভাবে করে আপনাদের তদারকি বা কন্ট্রোলের জায়গায় নিয়ে আসবেন? প্রথম কথা হচ্ছে আমরা লোকাল উদ্যোক্তাদেরকে প্রায়োরিটি দিচ্ছি অল দ্য টাইম। এটা হচ্ছে আমাদের প্রথম থেকেই আমরা এটা করে আসার চেষ্টা করছিলাম যাতে লোকাল উদ্যোক্তারা প্রায়োরিটি পায়। এবং বিজনেস বাণিজ্য মন্ত্রণালয় যেহেতু একটি সেল গঠন করা হচ্ছে, আমাদের সাজেশনটা থাকবে নতুন যে স্ট্র্যাটেজি গুলো হচ্ছে প্রত্যেকটা ই কমার্স কোম্পানিকে, বড় ই কমার্স কোম্পানি যারা বাইরের ইনভেস্টর নিয়ে আসবে বা লোকালি যারা ব্যবসা করছে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল কেস ধরে ধরে অ্যানালাইসিস করতে হবে এবং তাদেরকে সে অনুযায়ী অনুমতি দিতে হবে। প্রতিটা কোম্পানি চাইলেই আমি একটা ই কমার্স মার্কেট প্লেস নিয়ে ব্যবসা করবো তা না, তার ওয়েবসাইটের মধ্যে প্রপার ওয়েতে কমপ্লায়েন্স গুলা, ডিরেক্টিভস গুলা থাকতে হবে। কিন্তু এক্ষেত্রে ই-ক্যাব এই জিনিসগুলো কিভাবে তদারকি করে এটি আপনার কাছে একটু জিজ্ঞাসা আছে আমাদের। তবে একজন দর্শক মাননীয় মন্ত্রীর সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন, তার ফোনটি এই মুহূর্তে আমি নিব। দর্শক, আপনার নামটি বলুন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করুন, মাননীয় মন্ত্রী শুনতে পাচ্ছে আপনাকে। থেকে বলতেছি রোমান। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে মন্ত্রী সাহেবের কাছে, আমার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যারা প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রী আছি, আমাদের অনলাইনে ক্লাস করার জন্য যে উচ্চ রেটে ডাটা প্যাক কিনতে হচ্ছে, সেই ডাটা প্যাক আমরা টাকা দিয়ে কিনতেছি ঠিক আছে, কিন্তু তার মধ্যেও আমাদের যে নেটওয়ার্ক এত পরিমাণে স্লো যে আমরা সঠিকভাবে ক্লাসগুলো করতে পারতেছি না। এর ফলে আমাদের হচ্ছে নেট ডাটাও প্যাকও চলে যাচ্ছে। আর আমরা সিদ্ধান্ত নিলে শুধু আপনার এটি মাননীয় মন্ত্রী। আপনাকে এই প্রশ্নটির জন্য ধন্যবাদ। প্র্যাকটিক্যালি এটি আমার কাছে যেটি মনে হয় সেটি সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আমাদের ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, বিশ্ববিদ্যালয়গুলো, কলেজগুলো এবং মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সবারই আসলে আমাদের প্রায় 4 কোটির উপরে ছাত্রছাত্রী আছে, প্রত্যেকের জন্য আসলে এটা একটা বড় উদ্বেগের বিষয় হয়ে গেছে। আমাদের এখানে ইনসিডেন্টালি যেভাবে এই পরিস্থিতিটা বিকশিত হয়েছে সেটি হচ্ছে আমরা মানে একেবারে গোড়া থেকেই মানুষকে যেটা দেখতে পেয়েছি এটা হচ্ছে মোবাইল টেকনোলজিকে তারা কথা বলার হাতিয়ার হিসেবেই ব্যবহার করেছে। আমরা 13 সালে 3G তে গিয়েছি, কিন্তু 3Gর চাহিদা সেইভাবে গড়ে ওঠেনি, ফলে আমাদের যারা টেলকো গুলো আছে তারা 3Gর সম্প্রসারণ ও সীমিত পর্যায়ে করেছে। আমি 18 সালে 4G লঞ্চ করেছি, কিন্তু আমাদের টেলকো গুলোর সাথে যখনই কথাবার্তা বলেছে তখনই তারা বলছে যে আমি এই 4G নিয়ে গ্রামে যাব, আমার গ্রাহক কোথায়, আমার গ্রাহক যদি না থাকে তাহলে আমি সেবাটা দেব কি করে। এবং আমরাও লক্ষ্য করে দেখেছি, আপনারা এই তথ্যটা দেখবেন যে আমাদের দেশে প্রায় 10 কোটি সরাসরি গ্রাহক আছে। এই যে গ্রাহকরা, এই গ্রাহকদের মাত্র 30% স্মার্টফোন আছে। অন্যান্য ডিভাইসের অবস্থাও খুব খারাপ। কেবল যে নেটওয়ার্কের অবস্থাটা তা না, এই নেটওয়ার্কের অবস্থাটা ভালো করার জন্য প্র্যাকটিক্যালি মোবাইল নির্ভর যেহেতু ইন্টারনেট, সেই ক্ষেত্রে আমরা অন্ততপক্ষে 4Gর সম্প্রসারণের কাজটা দ্রুত করার জন্য ইতিমধ্যে আমি নির্দেশ দিয়ে দিয়েছি সবগুলো টেলকোকে। আমি আশা করছি যে এই বছরের ভিতরে 4G গ্রাম পর্যায় পর্যন্ত সম্প্রসারিত হবে। আমরা এর মধ্যে অবকাঠামো তৈরি করার কাজটাও কিন্তু করেছি। আমাদের ইতিমধ্যেই প্রায় 3800 ইউনিয়নকে আমরা ফাইবার অপটিক্স দিয়ে কানেক্ট করেছি। আমরা আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে চর, দ্বীপ এইসব জায়গাতে আমরা ইন্টারনেট পৌঁছানোর চেষ্টা করেছি। কিন্তু আসলে বিষয়টা যেটা দাঁড়িয়ে গেছে যে করোনা এমন আকস্মিক ভাবে এসে পৌঁছে গেছে, সেই আকস্মিক পরিস্থিতি মোকাবেলা করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অভিভাবক কিংবা ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সকলেরই কিন্তু এক ধরনের দারুণ রকমের অবস্থার ভিতরে পড়তে হয়েছে। আমি 2-1টা জরিপ দেখেছি, যেমন চুয়েট একটা জরিপ করেছে, আরো কিছু লোক জরিপ করেছে। ইভেন আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ে পড়ে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের 65%
অনলাইন ক্লাস চায় না। আবার অন্যদিকে দেখতে পেয়েছি গ্রামের প্রত্যন্ত একটা শিশু ক্লাস 2-তে পড়ে, সে একটা অনলাইন করতে চায়। আমি এইটুকু আপনার এই মানে যিনি প্রশ্ন করেছেন তাকে বলতে পারবো, আমাদের এখনো অন্তত কোয়ালিটির প্রশ্নে আপনি যে অভিযোগটা করেছেন এটি আমি মোটেও স্বীকার করি না, কিন্তু আমি আপনাকে এইটুকু বলবো মাননীয় মন্ত্রী, আপনার কাছে আরো প্রচুর প্রশ্ন ফেসবুকেও এসেছে। তারা যেটি বলতে চাচ্ছে যে সাধারণ যে নাগরিকদের জন্য আপনারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, আপনাদের কাছে তো ঢাকার বাইরে বা প্রত্যন্ত অঞ্চল এটা বলে কোনো পার্থক্য নেই, সবাই এদেশের নাগরিক। কিন্তু এই যে ডাটা প্যাকেজের দামটি, এটি আসলে মানুষের সামর্থ্যের থেকে একটু বেশি উঁচু মূল্যের মানুষের কাছে মনে হচ্ছে, যখন এই করোনা সংকটকালে এটি একটু বেশি ব্যবহার করতে হচ্ছে। সেটাকে কি কোনোভাবে একটু কমিয়ে মানুষের সাধ্যের মধ্যে আনার কোনো উপায় আছে কিনা? আচ্ছা, প্রথমত আমি আপনাকে বলি যেটা সেটি হচ্ছে যে আমাদের যারা এই ইন্টারনেট সেবাদাতা সবগুলোই হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান, এবং বেসরকারি প্রতিষ্ঠান বরাবরই তাদের ব্যবসা বাণিজ্যের বিষয়গুলোকে আগে দেখে এবং তারপরে তাদের অন্য চিন্তা ভাবনা করে। আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, যারা প্রশ্ন করেছেন তাদেরকে, এরই মধ্যে আমি উদ্যোগ দেখেছি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, আমরা টেলকো এবং অন্যান্যরা মিলে আমরা চেষ্টা করছি যাতে এই টেলকো গুলো অত্যন্ত সাশ্রয়ী একটা মূল্যে যাতে প্যাকেজ দিতে পারে, তার জন্য ইতিমধ্যে কয়েকটি বৈঠক আমরা করে ফেলেছি। আমরা এমনও এটা করেছি যে কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা কোনো টেলকোর একটা হ্যান্ডশেক করিয়ে দিয়েছি, যেখানে প্রচলিত মূল্যের চাইতে প্রায় 50% মূল্যে এই প্যাকেজ গুলো দেওয়া হয়েছে। আমরা ইউজিসির সাথে কথা বলছি, বিশ্ববিদ্যালয়গুলোর সাথেও কথা বলছি, কিন্তু মূল বিষয়টা যেটা সেটা হচ্ছে যে আসলে এই প্রক্রিয়াগুলো করোনা যত দ্রুত আসছে তত দ্রুত আমরা সমাধান করতে পারছি না, এটি বাস্তবতা। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের গতি আরো বাড়ানো দরকার, এবং আমি সবাইকে আশ্বস্ত করতে যে সরকার সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে যাতে সরকার চেষ্টা করছে। জি, মাননীয় মন্ত্রী, আপনার কাছে আমি আবার আসবো। মোহাম্মদ ওয়াহেদ তমাল, আপনি যেটি শুনছিলেন যে এই যে তদারকির প্রসঙ্গটি যখন আসে তখন অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে যে ই-ক্যাব তাদের নিজস্ব কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই, তারা চাইলেই আসলে কারো বিরুদ্ধে এই মুহূর্তে অ্যাকশন নিতে পারে না। এই বিষয়টি আসলে কি মেনে নেওয়ার মতো একটি বিষয় নেই? অ্যাজ এ সংগঠন হিসেবে আমাদের যারা মেম্বার আছে আমরা চাইলে তাদেরকে শোকজ করতে পারি, তাদের মেম্বার, এই কারণে তারা আমাদেরকে গুরুত্ব সহকারে দেখে। আমি আগেও বলেছিলাম যে মেম্বারদের বিরুদ্ধে কোনো কমপ্লেন থাকলে সেটাকে আমরা ক্যাটারিং করতে পারি, বাট ইন্ডাস্ট্রিটা এত বড় হয়ে গেছে যেখানে মেম্বারের বাইরেও আরো অনেক নন মেম্বার রয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, আমি ওনাকে অনুরোধ করবো, উনি আমাদের অ্যাডভাইজার, অভিভাবক, আপনার সবসময় আপনার অ্যাডভাইস নেই। আমাদের আইন না হলে মাননীয় মন্ত্রী, আপনি আমাকে গাইড করে বলেছিলেন যে এখন একটা ড্রাফট রেডি করার জন্য, আমরা একটা ড্রাফট রেডি করছি, বাট আপনাদের সকলের সহযোগিতা লাগবে। খুব দ্রুত যদি আইন না করা যায় তাহলে কিন্তু আমরা এই প্রবলেম গুলো সলভ করতে পারবো না, সম্ভব হবে না। আইন হবে, কিন্তু আইন হলে আসলে আইনের প্রয়োগ কতটুকু হবে এটিও একটি বিষয়। এবং এটাকে আরেকটা যে কথা মাননীয় মন্ত্রী মহোদয় বলেছিলেন, শুধু আইন হলে হবে না, আমাদেরকেও সচেতন হতে হবে। আমাদের কাস্টমারদেরকে এমন কোন সিস্টেম দিতে হবে যেটা বাইরের দেশে আমরা দেখি যে রেটিং দেখে, র্যাঙ্কিং দেখে ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কেনা, পলিসি দেখে প্রোডাক্ট কেনা, না পেলে কোথায় যাবে সেটাও অটোমেটেড করে নিয়ে যাওয়া। শুধুমাত্র যে আমি এই আইন করব তা না, এই টোটাল সিস্টেমটাকে আমাদেরকে ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসতে হবে। তাহলে মোহাম্মদ তমাল, এই যে যতদিন আইন হচ্ছে না ততদিন ডিজিটাল কমার্সের যে নীতিমালা আছে সেই নীতিমালাকে কি কোনোভাবেই কাজ করানো যাবে না, বা সেই নীতিমালাকে প্রয়োগ করে কি খুব একটা সুফল পাওয়ার কোনো পথ আমাদের হাতে নেই? ডেফিনেটলি আছে, সেটা চাইলেই করা যায়। আপনি বলছেন ডেফিনেটলি আছে, আমি একটু মাননীয় মন্ত্রীর কাছে ঘুরবো। মাননীয় মন্ত্রী, ডেফিনেটলি কি আছে এই ডিজিটাল নীতিমালাকে কাজে লাগিয়ে বিষয়গুলোকে খুব শক্তভাবে তদারকি করা যাবে? দেখেন, আসলে আমাদের এখানে যে সমস্যাটি আমরা লক্ষ্য করেছি, আমরা যখন ডিজিটাল নিরাপত্তা আইন করি তখন আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সমস্ত বিষয়ে যারা ক্ষতিগ্রস্ত হবে তারা আইনের আশ্রয় নেওয়ার জন্য নিজেরা এগিয়ে আসবে। আমরা ঠিক তার উল্টোটা দেখেছি। বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে তারা আইনের আশ্রয় তো নেয় না, এমনকি নিজেরা সতর্ক থাকে না, এবং তার ফলে সেইখানে এই আইনের প্রয়োগটাও বিলম্বিত হয়। যেমন ধরেন আমি এই ই কমার্সের কথা বলি, ই কমার্সের আইন আমরা একটা আলাদাভাবে করতে চাই, তার কারণ হচ্ছে পুরা প্রেক্ষিতটা এত বিশাল,
এত বিপুল পরিমাণ মানুষ এত বিভিন্ন ভাবে যুক্ত, পুরাটাকে আসলে একটা কমপ্লিট আইনের কাঠামোতে আনা দরকার। কিন্তু মানুষ ইচ্ছে করলে কিন্তু এখনো আইনের সহায়তা নিতে পারে। যেমন ধরেন ফেসবুক পেজে কেউ যদি আপনার কোনো প্রতারণা করে, আমার ডিজিটাল নিরাপত্তা আইনে সে থানায় একটা জিডি করে যদি আমাদের কাছে কমপ্লেন করে, আমরা কিন্তু অতি সহজে তদন্ত করে তাকে আইনের আওতায় নিয়ে আসতে পারি। আর নীতিমালার প্রশ্নে আমি বলবো যে নীতিমালাটা আসলে এই আইনের বিকল্প না। নীতিমালাটা যেগুলো করা হয় প্রধানত এটাকে আমরা বলি গাইডলাইন, যে এই নীতিমালাটা একটা ইন্ডাস্ট্রি গ্রো করার জন্য কোন কোন দিক থেকে কোন পরিবেশটা তৈরি করা দরকার, সরকারের কি করা দরকার, জনগণের কি করা দরকার, যারা অর্গানাইজেশন তাদের কি করা দরকার, সেই গাইডলাইনটা দেওয়া হয়ে থাকে। এবং নীতিমালায় কিন্তু পানিশমেন্টের কোনো ব্যবস্থা থাকে না। ফলে ইচ্ছে করলেই নীতিমালার বদৌলতে কিন্তু কাউকে পানিশমেন্ট দেওয়া যাবে না। কিন্তু পানিশমেন্ট দেওয়ার জন্য আমি বললাম যে এখন ই কমার্সটা পুরোপুরি ভাবেই কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের উপরে হয়ে থাকে। অতএব ডিজিটাল প্ল্যাটফর্মের উপরে যদি হয়ে থাকে, আমি এই আইন ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের সাথে যুক্ত ছিলাম, সংসদে পেশ করেছি, পাশও করিয়েছি, এখনো তদারকি করি, এখনো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ডিজিটাল অপরাধ দেখাশোনা করতে হয়। আমি এই ই কমার্সের সাথে যারা যুক্ত, যারা ভুক্তভোগী আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা ইচ্ছে করলে ডিজিটাল নিরাপত্তা আইনের সহায়তা নিতে পারেন। যতক্ষণ পর্যন্ত আমরা ই কমার্সের আইনটা না পাবো ততক্ষণ পর্যন্ত এটা আপনাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। এবং আমি এশিওর করব আমাদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কাজ করে, তারা এই বিষয়ে যাতে গুরুত্ব দিয়ে কাজ করে সেই বিষয়টাতে আমি আশ্বস্ত করতে পারি সরকারের পক্ষ থেকে। জি, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ কামাল, যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে এই যে আপনাদের কাছে তো বিভিন্ন রকম অভিযোগ আসে প্রতারণার। মাননীয় মন্ত্রী যেটি বললেন যে ডিজিটাল আইনের আওতায় এনে কিন্তু এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আজ অব্দি আপনারা আসলে কয়টা প্রতারণার অভিযোগ এরকম ডিজিটাল আইনে রেফার করেছেন? না, ডিজিটাল আইনের মাধ্যমে এভাবে আমরা কোনো রেফার করিনি। কিন্তু রেফার করার মতো এরকম অনেক কেস কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে উদাহরণ হিসেবে পাঠিয়েছে অনেক দর্শক, যেটি করা যেত হয়তো। জি, আপনার সাথে আমি একটু ইন্টারফেয়ার করি তমাল বলার আগে। প্র্যাকটিক্যালি এই যে আইনের আশ্রয় নেওয়াটা, এই আইনের আশ্রয় নেয়ার উদ্যোগটা কিন্তু নিতে হবে যিনি প্রতারিত হয়েছেন তাকে, এবং সেইটা প্রধানত বিক্রেতা না। যদি বিক্রেতা আরেক বিক্রেতার কাছ থেকে প্রতারিত হয় তাহলে সহায়তা করতে পারে। আমি আপনার মাধ্যমে জনগণকে বলছি যে আপনারা সচেতন হন এবং আপনারা জেনে রাখেন যে আপনি কোনো ডিজিটাল মাধ্যমে যদি প্রতারিত হন, যেভাবেই প্রতারিত হন না কেন, আপনার এই সহায়তা নেওয়ার জন্য দেশে বিদ্যমান আইন আছে। অতএব সে আইনের জন্য আমরা ওই কষ্ট করে যেতে হবে, ওখানে গিয়ে একটা জিডি এন্ট্রি করতে হবে, এটাও কিন্তু কাউকে করতে দেখি না। এটি হয়তো মানুষ জানতো না, সেই জন্য হয়তো মানুষ পারেনি। আজকে যেহেতু আপনি বলে ফেললেন এটি, হয়তো সাধারণ মানুষের কাছে খবরটি পৌঁছাবে এবং এরপর থেকে মানুষ করবে। মাননীয় মন্ত্রী, একদম শেষ পর্যায়ে আমরা আছি। একজন দর্শক আপনার কাছে প্রশ্ন করেছে যে টেলিটকের মতো সরকারি যে অবস্থাটি ছিল বেগবান থাকতো, তাহলে তো যে ডাটার দামগুলো কম থাকতো এবং মোবাইলের যে ঢাকা এবং ঢাকার বাইরের ব্যাপক যে ব্যবহারের বিষয়টি, ইন্টারনেট নির্ভরতা, সেটিও হয়তো আরেকটু সহজলভ্য করা যেত। এই দর্শককে আমি সালাম জানাতে চাই, তিনি বলেছেন তার প্রতি আমি কৃতজ্ঞ যে তিনি সেটাও একটি রাষ্ট্রীয় সংস্থা এবং যখন জন্ম নেয় তখন দিয়ে টেলিটকের সিম বিক্রি করার নিয়ন্ত্রণ, টেলিটক জন্ম নেওয়ার পরে এই খাতটা আসলে একটা বিনিয়োগ ওরিয়েন্টেড একটি খাত। আমি তুলনা করি তাহলে বুঝতে পারবেন, 2018 সাল পর্যন্ত আমাদের সবচেয়ে বড় যে অপারেটর গ্রামীণফোন, তাদের বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় 40,000 কোটি টাকা, কিন্তু টেলিটকের বিনিয়োগ ছিল মাত্র 3,600 কোটি টাকা। ফলে ওই 3,600 কোটি টাকা দিয়ে টেলিটক সেই নেটওয়ার্কটা গড়ে তুলতে পারেনি, সেই প্রযুক্তির সক্ষমতা তৈরি করতে পারেনি যেটা দিয়ে সে কোনোভাবে ইভেন কোথাও যেতেও পারে। তবে
আমি আপনাদেরকে একটু আশ্বস্ত করতে পারি, ইতিমধ্যে গত 2.5 বছরে এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে অত্যন্ত সফলতার সাথে তাদের পুরা নেটওয়ার্ক এক্সপ্যান্ড করছে, 4G জন্য কাজ করছে, এবং আমরা অপেক্ষা করছি সরকারের কাছে একটি প্রকল্প অলরেডি আছে। আমরা সেই প্রকল্প বাস্তবায়ন করতে পারলে টেলিটক বাংলাদেশের অত্যন্ত শক্তিশালী একটি নেটওয়ার্কে পরিণত হবে। সেটি আমরাও আশা করছি। জি, সেটি আমরাও আশা করছি। জি, যথার্থভাবেই বলেছেন যে প্রকৃতপক্ষে মানুষের যখন বিপদ হয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য আসলে রাষ্ট্রীয় সংস্থাই সবার আগে এগিয়ে আসে, এবং সেই জন্যই টেলিটকের পৃষ্ঠপোষকতা দরকার। জি, মোস্তফা জব্বার, মাননীয় মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, সাধারণ সম্পাদক ইকাব, আপনাদেরকেও ধন্যবাদ। আগামীতে আমরা আবারও যুক্ত হব, এই বিষয়গুলোর ফলো আপ আপনাদের কাছ থেকে আমরা জানবো এবং নেওয়ার চেষ্টা করব। ডক্টর এস এম আব্দুল্লাহ আল মামুন, আপনি যেমনটি শুনছিলেন, এই যে ইন্টারনেট